আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আজ এক ব্যক্তি আমাকে ফোন করেছিলেন, তিনি আমাদের স্টুডিওতে আসতে চান তার ব্যক্তিগত কিছু বিষয়ে কথা বলার জন্য। অজ্ঞতা উপায় না দেখে তার জোরাজুরিতে তাকে আপ্যায়ন করেছি। আসুন তার সাথে পরিচয় হই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা, কেমন আছেন? আর কি বলবো, অবস্থা আছি আর কি একরকম। কেমন থাকতে পারি বর্তমান অবস্থায়? কেন? বর্তমান অবস্থা তো ভালোই। দেশের অবস্থা তো ধরো ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। যেগুলো সমস্যা ছিল এগুলো সমাধান মোটামুটি হচ্ছে। এখন নাজেহাল হয়ে আছে আপনি কেন নাজেহাল হবেন? ভাই। আপনি তো বহাল তদবিয়াতে আছেন। বর্তমানে বহাল তেবিয়াত বলতে কি বুঝাচ্ছেন বুঝতে পারছি না। 1,000 টাকা নিয়ে বাবা তুমি বাজারে যাবা, এক বোতল তেল কিনো। ও মজার বিষয়, পরশুদিন তো আমি তেলে পাই নাই বাজারে। কেন? হুট করে পুরা মার্কেট থেকে সয়াবিন তেলের বোতল উধাও। গেল কোথায়, কেন হলো, কি কারণে হলো, আজ পর্যন্ত জানতে পারলাম না। 180 টাকা লিটার বিক্রি করতো তারা, 170 টাকা 80 টাকা নিত। এই অবস্থায় হুট করে আমি গেলাম, ভাই আমাকে তেল দাও 1 লিটার। বলো না 1 লিটারও নাই, দেখো যে কোনো একটা বোতল দাও। ওই বোতল যার তেল নাই, তুই 2 দিন থেকে মার্কেট উধাও। ভাই মার্কেট থেকে তেল গেল কোথায়? মার্কেট থেকে তেল মার্কেটেই আছে। পুরা শহর ঘুরে বেড়াইছে। তুমি বিশ্বাস করবে না বাবা, এই বয়সে কি আমি তোমার সাথে কি ফাজলামি করার জন্য আসছি? তুমি একটা ভালো ছেলে, তুমি আমাকে ডাকছো, এই কারণে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এখন দেখা করতে করতে তোমার সাথে আমার, তুমি বললা যে চলেন স্টুডিওতে যাই। আমি তো জানি না তুমি সাংবাদিক নাকি, তো কি এসডিএস ফালতু কথা তোমার চ্যানেল নাকি? আপনি তেল কিনতে গেছেন, হ্যাঁ, তেল পাননি, তেল পাই নাই। পরে আপনার পকেটে টাকা ছিল না, আমি না হলে দোকানদারের সাথে আপনার সম্পর্ক খারাপ। ভাই আমি তো অত খারাপও না যতটা মনে করতেছ। আমার সাথে টাকা দিয়ে জিনিস কিনবো, এর মধ্যে সম্পর্ক কোথায় থেকে আসবে? তাহলে তেল বাজারে আপনি বলতে চাচ্ছেন উধাও হয়ে গেছে? তেল আজকে কয় তারিখ বাবা? আজকে বুধবার, 21 তারিখ, 22 তারিখ। 22 তারিখ যদি আজকের হয়, আমি 20 তারিখের কথা বলছি। কালকে মোটামুটি আমি লাস্টে সয়াবিন তেল খোলা কিনলাম 192 টাকা কেজি। 192 টাকা কেজি? 100 কত বাবা? 192 টাকা? হ্যাঁ। আপনার ইনকাম সোর্স তো বাড়ছে। আর আমার কথা শেষ করতে দেওয়া কি না, কথা শেষ করি। 192 টাকা তেল নিলাম 1 কেজি। যে তেল 168 টাকা, তার 19 তারিখ পর্যন্ত ছিল। কথা বোঝার চেষ্টা করো, যে তেল 19 তারিখ পর্যন্ত বাজারে ছিল 168 থেকে 65 টাকা কেজি, সে তেল আমি কিনলাম কত দিয়ে বাবা? 192 টাকা কেজি। তাহলে এখন এই অবস্থা, বাংলাদেশের অবস্থা যদি এরকম হয়, প্রতি লিটার তেলের মধ্যে যদি 34 টাকার কম বেশি হয়, তবে যারা অসাধু ব্যবসায়ী বলো বা সাধু ব্যবসায়ী বলো, আমাদের বাংলাদেশে তো সবাই ভালো, চোর নাই। এখন যাদের ধরো 1 ড্রামে কত তেল থাকে আমার জানা নাই, এরা কি করছে, বোতলের মুখ ঢাকনাটা কাটে সবগুলো ইসের মধ্যে ঢালে দিছে, কি কয় ড্রামের মধ্যে ড্রামের মধ্যে ঢালে দিয়ে এই কাজ করে।
এইটা যদি ধরো আমরা 2024 অগস্ট মাসের 5 তারিখে বলতেছি আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, হুম। ঠিক না? একটা স্বৈরাচারী দুর্নীতিবাজ, তারপর হচ্ছে তোমার কি কয় অবৈধ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, জালিম সরকারের হাত থেকে। কিন্তু আমরা কি এখন পর্যন্ত আমরা দুর্নীতিমুক্ত আছি? দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করছি। কোথায় ভাইয়া? বাবা তোমাকে তো দেখাই দিলাম একটা অতি সাধারণ একটা জিনিস দেখাই দিলাম। ধরো 1000 টাকা নিয়ে গেলাম আমি বাজারে, 1 বোতল তেল কিনলাম, 2 কেজি চাল কিনলাম, 2 কেজি আটা কিনলাম, সবজি কেনার টাকা নাই, 1 পোয়া চিনি নিলাম, একটু চা পাতা নিলাম, চা খাইতে হয়। এখন এইভাবে যদি রাষ্ট্র যদি চলে আর বাজার মনিটরিং যদি না করে, তবে কি তুমি মনে করছো আমরা স্বাধীনতা পাই সবকিছু পাই নিছি? ধীরে ধীরে একটা ঠিক হবে। তেলের মধ্যে তো এরকম ভ্যাট ট্যাক্স কর সরকার বসায়নি। ভাই কথা শেষ করো বাবা, করি আরো। ভ্যাটের মধ্যে এই তেলের মধ্যে ভ্যাট নাই, ট্যাক্স নাই, সবকিছু নাই। তো সেই হিসাবে তো 125 থেকে 30 টাকা কেজি হওয়া উচিত ছিল। দর্শক, যেহেতু সাধারণ, এক সেকেন্ড আমাকে বলতে দিন, সাধারণ এক ভোক্তা যিনি বাজারে নিত্যদিন বাজার করেন, বাজার করে দিন আনি দিন খান, তার প্রশ্ন যে 168 টাকার তেল 192 টাকা হয়ে গেছে, এটার জবাব আমার কাছে নাই, আপনাদের কাছে কি আছে? হ্যাঁ বলুন। একদিনের ব্যবধানে, এটা বলতে ভুলে গেছে না, 19-20 একটা দিন মাত্র মাঝে রাতারাতি কি কারসাজি হলো? তেল কারসাজি হয়ে গেল, তেল উধা হয়ে গেল বাংলাদেশ থেকে। শুধুমাত্র আমি যে শহরে থাকি এই শহরের কথা না, আপনি যে কোনো শহরে আপনি ফোন করে যদি সেদিন যদি জানতে চাইতেন, অবশ্যই উত্তরটা তাই আসতো। তারপরে বাবা দেখো, আমাদের তো রাষ্ট্রে আমরা ধান উৎপন্ন করি, ফসল মোটামুটি ভালোই হয় প্রতিবার, 1 বছরে 3 থেকে 4 বার, এমন জায়গা আছে 5 বারের মতো ফসল হয়, ধান হয়। তো সেই হিসাবে তোমার চালের কেজি 80 টাকা। এটা সাধারণ মানুষ, ধরো আমরা যেমন মানুষ, তোমার কথা বা তোমরা ধনী মানুষ, আমার কথা বলি, আমার মতো মানুষ 80 টাকা কেজি চাল, আমার পরিবারের সদস্য 12 জন, তো 80 টাকায় চাল কিনে আমি আমার সন্তানদেরকে নিয়ে কয় কেজি চাল আমি নিতে হবে? যেহেতু আমাকে 2 বেলা খাইতে হয়, দুপুরে এবং রাত্রে আমাকে চাল লাগে, তারপর আটা লাগে, তা ওদের সবজি লাগে, গোস্তর কথা বাদে দিলাম। গোস্তের বিষয়ে আসি, ব্রয়লার মুরগি উঠানো যাবে না, আপনি স্বাভাবিকভাবে বসেন। ব্রয়লার মুরগি হলো গিয়া 190 টাকা কেজি গেল 2 দিন আগে। তো ব্রয়লারে কি সমস্যা? আমি সাধারণ ভোক্তা, আপনি মোটা চাল খাবেন 45 টাকা কেজি, 50 টাকা কেজি। জি জি জি। আপনি ব্রয়লার মুরগি খাবেন না। জি। আপনি ব্রয়লার মুরগির ওই যে চামড়া, গিলা, কলিজা, ঠ্যাং এইসব কম দামে নিয়ে যায় খাবেন। আপনার পরিবার পরিকল্পনা করেননি, আপনি বুঝতে পারেননি মনে হয় যে একটির চেয়ে দুটি নয়, একটা প্রবাদ আছে না, একটা হলে দুটা নয়, দুটা হলে আর নয়, এরকম একটা প্রবাদ আছে, বা বাংলাদেশে একটা প্রতিপাদ্য বিষয় আছে। 3টা প্রশ্ন করেছো, 3টার উত্তর দিচ্ছি। মোটা চাল নেবা তুমি কত বললা বাবা? 45-50 টাকা। কতদিন থেকে বাজার যাও না? তোমার তো চাকর বাকর যায় বাজার করে, তুমি তো বাজার করো না। 60 টাকার নিচে বাংলাদেশে কোনো চাল আছে? 65 টাকার নিচে। তার মধ্যে মোটা চাল নেবে, এত বড় বড় পাথর। কত বড় পাথর? এত বড় বড় পাথর। ওই পাথরগুলো মিক্স থাকে। এখন চাল কোনটা পাথর কোনটা ওখানে বাছাই করতে লাগবে, নাইলে ভাই একবার আমার খাইতে যায় দাঁত ভাঙে গেছে। সেদিন থেকে মোটা চাল খাওয়া সম্পূর্ণরূপে বয়কট করেছে।
যেমন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেছি, সেরকম মোটা চাল খাওয়া বয়কট করেছি। 2 নাম্বার কথা, তুমি তো বাজারে যাও না, তুমি বাজারের বিষয়ে জানবা না। ব্রয়লার মুরগির চামড়া, গিলা, কলিজা কয় টাকা কেজি বলো? কত হবে? 120 টাকা, 30 টাকা কেজি। 150 টাকা দিচ্ছি, আনে দাও তো। আচ্ছা, 150 টাকা দিচ্ছি, আনে দাও। আনে দেবা? দেবো টাকা? কোথায় থাকো? বাংলাদেশের 2টা জিনিসের কথা বললাম, তারপর কি প্রশ্ন করলো? জন্ম বিরতিকরণ ব্যবস্থা। আমাদের বাংলাদেশে আমরা একসাথে, আমাদের যৌথ পরিবার, আমরা 3 ভাই আছি, 3 ভাই, আর 3 ভাইয়ের 3টা বউ, কত হলো ভাই? 6 জন। এর থেকে তো কম হবে না। এখন সরকারি হিসাবে যদি দেখায়, 6 দুগুণে 2টা করে নিলে কত হয়? 12, আর আমরা 6, কত হয়? 18। সেই হিসাবে তো সরকারের কাছে আমি 6টা পাচ্ছি। আচ্ছা, ওটা বাদ দেন। না না, কেন বাদ দেবো? আমি সরকারের কাছে 6টা পাচ্ছি। এইবার আসো তোমার সিটি কর্পোরেশন যে ভ্যাট গুলা নেয়, ট্যাক্স নেয়, বাতির টাকা নেয়, বিদ্যুৎ বিলের টাকা নেয়, তো কি হলো? বিল বোর্ডের টাকা নেয়। এই টাকাগুলা জনগণের কোন উন্নয়নের কাজে লাগে? রাস্তাঘাট তৈরি করার জন্য লাগে, তারপরে পানির লাইন বসানোর জন্য লাগে, সেসবের বিদ্যুতের বিল দিতে হয়, এইসবের জন্য কর তো লাগে, ট্যাক্স দিতে হয়। তারপরে হইলো আরো কিছু উন্নয়নমূলক কাজ আছে, বলেন। টিকা দেওয়ার জন্য লাগে। তারপরে হলো আপনি নাগরিকত্ব সার্টিফিকেট নিতে যাবেন, সেটার জন্য লাগে। আর এরকম নানাবিধ কাজের জন্য তো সিটি কর্পোরেশনের ভ্যাট ট্যাক্স কর দিতে। তুমি তোমার সব প্রশ্নগুলো করো, আমি উত্তর দেবো। হ্যাঁ, আজকে মনে করো আমি হোস্ট, তুমি গেস্ট। আপনি না, তুমি যেভাবে প্রশ্ন করতেছো, আমি গেস্ট না, আমি হোস্ট। এখন দেখা গেছে যে আপনি ইনকাম সোর্স আপনাকে বাড়াতে হবে, আপনাকে কর্মঠ হতে হবে, কাজ করতে হবে বেশি। টাকা যখন বেশি উপার্জন করবেন, খরচ করতে দিতে হবে। আচ্ছা, তোমার শেষ? না, আরো অনেক প্রশ্ন আছে, একটু পরে করো। এখন এটার উত্তরগুলা দেই। প্রথম, আমি যে এলাকায় থাকি, সেই এলাকায় 33টা ওয়ার্ড। আমার থেকে ট্যাক্স নিছেন আপনি, বিলবোর্ডের টাকা নিছেন, শহরটাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাট ভালো করবেন, প্রতিটা রাস্তায় বিদ্যুৎ থাকবে, নিরাপত্তা দেবেন, ছিনতাই হবে না, এগুলোই তো না? এইবার আসেন, আপনার 33টা ওয়ার্ডের মধ্যে কয়টা ওয়ার্ডের রাস্তা ভালো? নাম্বার 1, কথা শেষ করতে দেন, আপনার উত্তরগুলাই দিচ্ছি। নাম্বার 2, কি জন্ম সনদ, মৃত্যু সনদ, বয়স, এগুলা যেটা আছে, এগুলা তুলতে গেলে কি ফ্রিতে দেয়? একটা নামমাত্র একটা টাকা ওখানে জমা দিয়ে করতে। 100 টাকার নামমাত্র টাকা তোমার কাছে হতে পারে, আমার কাছে তো অনেক কিছু। 100 টাকা যদি নামমাত্র হতে পারে, তো আমার কাছে তো অনেক কিছু। উল্টা পাল্টা চামচামি করতে বসছো এখানে, নাকি রাষ্ট্রের চামচামি করতে বসছো? আমার এখানে তুমি কি চামচামি করতে বসছো? দাওয়াত নিয়ে আসছেন, তুমি দাওয়াত নিয়ে এইসব কথা বলতে পারেন না। নিয়ে আসছো, নিয়ে ফাজলামি শুরু করছো নাকি? এইসব কথা বলতে পারেন? রাষ্ট্রের কোনো উন্নয়ন নাই, কিচ্ছু নাই, সিটি কর্পোরেশনের অবস্থা খারাপ, শালা রাস্তাঘাট খুঁড়ে খুঁড়ে রাখে দিছে, রাস্তা ভাঙ্গা, হাঁটা যায় না, বিদ্যুৎ জ্বলে না, রাস্তার মধ্যে ছিনতাই হয়, আর তুমি বলতে আসছো এখানে হচ্ছে আমার উন্নয়ন করতেছি, এটা করতেছি, ওইটাকে, তোমার গোষ্ঠীমারি উন্নয়নের মিয়া, আপনি ভিতরে ঢুকাই দেবো। কথা বলতে পারেন না। এই কথা, তোমার সাথে কি খারাপ কোনো ব্যবহার করছে নাকি, আচরণ করছে? এই যে তুমি কোনো কিছু জানো না। গরুর গোস্ত আমার ধারের কাছে মানুষ যাইতে পারে না, গরুর গোস্ত 700 টাকা কেজি। এখন বাজার, না না, বাজার আছে। তুমি বললা আমাকে বহির্বিশ্বের গোষ্ঠীমারি, আমরা বাংলাদেশে থাকি, বহির্বিশ্বের হিসাব করে লাকি। তুমি কি কথা বলতে চাও? বহির্বিশ্বের গোষ্ঠীমারি আপনি ওভাবে বুঝতেছেন কেন? এটা কি বলতে চাও তুমি? এইভাবে বসার তো কোনো নাম হয় না। আমি এরকমই বলবো, বহির্বিশ্বের গোষ্ঠীমারি। আমি এইভাবে কোনো অনুষ্ঠান হয় না। আপনি এভাবে অনুষ্ঠান হবে, এভাবে অনুষ্ঠান হবে। তুমি করবা অনুষ্ঠান? আমি করবা, এরকম আপনি তুমি কি করবা? তোমার কাছে মাপ চাই, তুমি অনুষ্ঠান করবা? করলে করো, না করলে না করো, আমার বাবার কিচ্ছু যায় আসে না। তুমি কি অনুষ্ঠান করবা? আমি চলে যাব? আপনি বসেন, ভালো করে। আমি বসে আছি, আরামসে আছি। হ্যাঁ, বলো এখন কি? আপনি চশমা পরছেন দেখি, রঙিন চশমা, কেন? দেখো, আমাদের যুগে তো সাদা কালো ছিল সবকিছু।
হুম। রাজ্জাক কবরী, ববিতা আলমগীর, তারপর ওয়াসিম, রোজিনা, এগুলা নায়ক নায়িকারা ছিল। ওই সময় সাদা কালো তো সবসময় দেখতাম। এখন বাংলাদেশের নানান ধরনের চিত্র দেখার পর সব রঙিন লাগতেছে। কিছুদিন আগে সরকার কি সুন্দর সুন্দর রঙিন জিনিস দেখায় দিয়ে গেল, তারপর আবার গুলি করে রঙিন পানি বের করলো, তারপর আবার নতুন একজন আসলো। এরকম বুঝতে বুঝতে রঙিন চশমা কি পরাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো এই কারণে আমি রঙিন চশমা পরছি, যাতে এই মানুষের অভিনয়টা যাতে স্পষ্টভাবে দেখতে পারি। এখন বর্তমান যিনি আসছেন উনি তো খুব ভালো লোক এবং সম্মানিত লোক, পুরো বিশ্বের মানুষ তাকে সম্মান করে। তিনি তার সাধ্যাতিক চেষ্টা করতেছেন বাংলাদেশকে একটা ভালো লেভেলে। একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে যেমন কষ্ট আছে, নামার সময় কিন্তু খুব সহজ হয়। তো এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি, একটু কষ্ট হচ্ছে, সেটাকে তো বরদাস্ত করতেই হবে। করে আসতেছি তো বিগত 17 তাহলে বছর। আপনি এসে এখানে না না বলতেছেন 17 80 বছর, টাকা কেজি না না চাল। 17 বছর থেকে তো কষ্ট ভোগ করে আসতেছি, বরদাস্ত করে আসতেছি, নাহলে আর 1-2 বছর বরদাস্ত করবো, অসুবিধা নেই। এখন আসেন, আপনি যখন একটা রাষ্ট্রটাকে ঢেলে সাজাইতে যাবেন বা সুন্দর আকারে সাজাইতে যাবেন, তখন আপনার কি দরকার? একটা টিম। নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, কেয়ারটেকার সরকার হোক, অথবা তত্ত্বাবধায়ক সরকার হোক, যেটাই হোক না, অন্তর্বর্তীকালীন সরকার হোক, এর মধ্যে আপনি আপনার টিম যে চুজ করবেন, কে স্ট্রাইকার, কে ডিফেন্ডার, এই যে কি কয়টাকে ডিফেন্স যে করে, কে অ্যাটাকিং এ থাকবে, কে হচ্ছে আপনার পজিশনে থাকবে, কে গোলকিপার থাকবে, এরকম করে তো একটা টিম সাজানোর জন্য 11টা প্লেয়ারের দরকার আছে। তো আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের এমন একটা অবস্থা, যের মধ্যে থেকে যারা চয়েস করছে, কেন রাজনীতি কোনো ব্যক্তিত্বকে বা ওই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আসে নাই। সালাউদ্দিন আহমেদ, তিনি ছিলেন গভর্নর, তিনি রাজনীতির বিষয়ে কিছু জানেন। নজরুল ইসলাম স্যার আছেন হচ্ছে আপনার শিক্ষক, আইনের শিক্ষক। তো রাষ্ট্র চালানোর জন্য তারপর নাহিদ আছে, তারপর আসিফ আছে, ঠিক আছে, তাদেরকে যেহেতু নতুন হিসাবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এর বাহিরে এদেরকে যাদেরকে নিছে, আরো অন্যান্য যারা আছে, এরা যে ধরেন এখন পর্যন্ত রাষ্ট্রের শত্রুকে, শত্রু কারা এবং কারা ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে রাষ্ট্রকে, এখন পর্যন্ত তো তারা তা বেরই করতে পারলো না। আপনি ওইসব কথা বাদ দেন, এইসব কথা না, আপনি নিজের প্রবলেম নিয়ে আসছেন, বাজার করতে গেছেন, বাজারে এই টাকা দিয়ে হয় না। সরকারের কাছে আমাদের আপিল আবদার থাকবে, আমরা নিত্য প্রয়োজনীয় দাম যাতে কমায় আসতে পারি, এটাই তো আপনার চাওয়া। আরে তোমার চাওয়া চাইতে চাইতে তো বুড়া হয়ে গেলাম, আর কি চাবো, কি চাবো রে ভাই? এই বয়সে আবারও চাবো? আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে তো আমি দোয়া চাই, আল্লাহর কাছে রঙিন চশমা খুলে সাদা চশমা পরুন। না, আমি কখনোই সাদা চশমা পরবো না। দেখছো, তুমি একটা জিনিস খেয়াল করছো, আমি দাড়ি সাদা ছিল, আমি কি করছি, এটা রং করছেন, মেহেদি মানে রঙিন। এইটা কি আছে? রঙিন। ভুরুটাকে কি আছে? কালো, এইটাও রং। উপরে যে দেখতেছি যেটা পরে আছি, এইটাও কিন্তু বিভিন্ন রঙের। আমার জ্যাকেটটা দেখো এক রঙের, প্যান্টটা আছে এক রঙের। এই কারণে এক রঙের জিনিস আর পছন্দ হয় না। নানানমুখী রঙিন মানুষের সাথে থাকে 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 রঙিন হইতে হবে, রাষ্ট্র রঙিন হবে, আমরা রঙিন হব, আমাদের বাজার দর সংশোধন হয়ে সুন্দরভাবে নতুন রঙে রাঙাবে, বাংলাদেশ নতুন রঙে পুনর্জীবিত হবে, আবার নতুন করে আমাদের দেশে সেই সুখ শান্তি সমৃদ্ধি এগুলো আসবে ফিরে, এই দোয়া করতেছি। এখন আমি এই বয়সে কি উপার্জন করবো আর বলো? দর্শক, আমাদের গুণীজন অনেক ভালো ভালো মূল্যবান কথা বললেন। আসলে কি জবাব দিব এজ এ হোস্ট, আমার কাছে কিছু জানা নেই। অনেক কিছু আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে, সরকার অনেক কিছু নতুনত্ব নিয়ে আসছে, নিয়ে আসতেছে। এই কিছুদিন আগে ডিমের দাম 12 টাকা 13 টাকা পার পিস ছিল, এখন কিন্তু বাজারে আমরা 10 টাকা পিস ডিম খাচ্ছি। ইট মিনস সরকার সচেষ্ট চেষ্টা করছে সবকিছুর দাম রিডিউস করার জন্য, কমানোর জন্য।
আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন ভাই। এইবার আমার কথা, বলুন। বয়স্ক ভাতা, বয়স্ক ভাতা কত বছর বয়স থেকে দেওয়া শুরু করছে সরকার? 50-এর ঊর্ধ্বে হইলেই আপনি বয়স্ক ভাতা আচ্ছা, পাবেন। আমার আর কত বয়স হইলে আমি বয়স্ক ভাতা পাবো? এখানে ক্যাটাগরি আছে, আপনি কাউন্সিলর অফিসে যাবেন, যে কথা বলবেন, তারপরে তো আবার কিছু কিছু লিমিটেশন থাকে। দেখা গেছে যে বয়স্ক হয়েছে 100 জন, কার্ড কাউন্সিলর অফিসে আসছে 30টা 40টা। এইবার আপনার কথায় আসে, মহামান্য কাউন্সিলর মহোদয় যখন ছিলেন তখন তার বংশের মধ্যে যতগুলা লোক আছে সবগুলাকে কার্ড বানায় দিয়েছেন, মানে যেগুলা আপনার 48, 50, 52, 51 নিজস্ব সব বানায় নিছে। তো নিজেদের থেকে খাওয়ার পর বাঁচার পর তো আপনি পাবেন না, আমি পাবো। আমার নেয়ার অ্যাবাউট বয়স চলছে এখন 67 বছর। তো সেই হিসাবে যদি সরকারের হিসেবে যদি আসি, তবে আমার 15 বছর থেকে আমি টাকা পাচ্ছি সরকারের কাছে। এখন এখানে বিষয় আছে, বলেন। আপনি একজন কর্মক্ষম মানুষ, আপনি যেহেতু উপার্জন করতে পারেন, তা আপনি কেন সরকারের কাছে ভাতা নেন? আরে তুমি তো দেখা যায়, তোমাকে আমি কি বলবো, আরে বেটা আমি উপার্জন করি না, আমার ছেলে উপার্জন করে দিছে, ওই টাকা নিয়ে বাজারে গেছি আমি। এটা বল। তুমি কি পাগল নাকি? আমি এই বয়সে এই প্রসাব করতে যেতে পারি না একা, আর তুমি হচ্ছে কাজ করবো আমি। তারপর আসো টিসিবির কথা। টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। গুড, থ্যাংক ইউ জানানোর জন্য, আমার জানা ছিল না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই কার্ডের বিষয়ে যা দুর্নীতি হয়েছে, এক একটা বাসায় 10টা 12টা করে কার্ড, আমাকে বাবা একটাও কার্ড দেওয়া হয় নাই। আমি কাউন্সিলর অফিসে গেলাম, যে বললাম যে ভাই আমাকে একটা কার্ড দেন, তো বললো সরকার যতগুলো দিছিল সব শেষ হয়ে গেছে। তো এই জিনিসগুলা যে বললেন আপনি কিছুক্ষণ আগে, যে আমরা সংশোধনের দিকে যাচ্ছি, কাকে কাকে সংশোধন করবেন আপনি? আমরা রাষ্ট্রের মধ্যে কাকে কাকে সংশোধন আমরা করবেন? সবকিছু ঢালাওভাবে সংশোধন করার চেষ্টা করতেছি। এইবার আসেন আস্তে 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 সম্পূর্ণ ঠিক হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ওয়ার্ড, তারপর হচ্ছে কি উপজেলা চেয়ারম্যান, উপজেলা মেম্বার, এই যতগুলা দেখাইলাম, এবং আমাদের মতো সাধারণ মানুষ সবগুলা ক্রাফটেড। তাহলে আপনা থেকে শুরু করতে হবে। আমরা সবাই ক্রাফটেড, এই কারণে বলতেছি আমরা সবাই দুর্নীতির সাথে জড়িত। যেমন দেখেন, আমি পাই নাই, এর যদি আমি প্রতিবাদ করতাম সে সময় হয়তো আমি টিসিবিটা পাইতাম, কার্ড পাইতাম, বয়স্ক ভাতার কার্ড পাইতাম, কিন্তু নালিশটা জানাবেন কোথায়? চোরের যে সর্দার আছে তাকে কি আপনি বিচার তার কাছে চাইতে চাবেন? পাবেন বিচার? পাবেন কি বিচার? চলে গেছে, এখন নতুন সময় আসছে। ভাই, এই বাংলাদেশের সময় সব সময় থাকে যাবে, কখনো আপনি সমাধান করতে পারবেন না। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের ধরেন একটা প্রতিনিধিত্ব করে যে কোনো দেশে যায়, তাকে স্যালুট জানাই, তার যে সম্মান আছে, নোবেল পুরস্কার উনি পাইছেন, এই জন্য ওনাকে অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, যত সম্মান দেওয়া দেব, অসুবিধা নাই। তিনি তো আর সবসময় থাকবেন না, 1 বছর 2 বছর পরে কি করবেন, উনি নির্বাচন দিয়ে উনি চলে যাবেন, কারণ উনি জানেন যে এই জায়গায় থাকার মতো তার পরিস্থিতি নাই, উনি যে থাকবেন এখানে এইরকম উনার ইচ্ছাও নাই। তো সেই হিসাবে আমরা নেক্সটে যখন আরেকজনকে আনবো, সেই একই ধরনের হবে ভাই। কারণ কি, আমরা 1971 সাল থেকে এখন পর্যন্ত যতগুলা রাষ্ট্রনায়ক গেছে বা রাষ্ট্র পরিচালনার প্যানেলে যারা ছিল, একজনকে আপনি ভালো দেখায় দেন, দেখান আপনি,
কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু ভালো কাজ তারা করছে, 100টার মধ্যে 10টা ভালো কাজ করছে, সেটাকেই আমরা ধরে আরে ভাই জনগণের জন্য কি করছে এটা বলেন, বলেন ব্রিজ কালভার্ট এগুলো উন্নয়নমূলক কাজ কি করছে। বলেন ভাই, আপনারা তেল মারতে পারেন ভাই। আপনাদেরকে এই কারণে বলা হয় হলুদ মিডিয়া, সবুজ মিডিয়া, নীল মিডিয়া, বেগুনি মিডিয়া, গোলাপি মিডিয়া, আরো অনেক ধরনের মিডিয়া আছে। আপনাদের সাথে কথা বলে লাভ নাই। এর আগে অনেক চ্যানেলকে আমরা দেখছি, বিগত সরকারের আমলে অনেক চ্যানেলকে দেখছি। সরকারের জয় জয় গান, জয় জয় গান, জয় জয় গান। একটা ছোটখাটো যদি মিছিল নিয়ে যায় তো বলে কি করে তাণ্ডব চালাইছে। তাণ্ডব কি ভাই, এগুলো প্রতিটা চ্যানেল এখন ধরেন। এখন তো বাক এখন স্বাধীনতা হয়েছে, হ্যাঁ, সাধারণ জনগণ সবকিছু এখন নিজের চ্যানেল ঠিক রাখার জন্য নিরপেক্ষভাবে তারা দেখাচ্ছে, আসলে তারা নিরপেক্ষ নয়। তাদের ভিতরে এখনো সেই মন কাঁদে সেই দিনগুলোর জন্য। ফিরে যদি পেতাম সেই দিনগুলো, কত সুন্দর হতো। আচ্ছা, আমাদের সময়ও বেশি একটি নেই। জি, দর্শক, আমাদের যে মেহমান, তিনি একটি অভিযোগ নিয়ে এসেছিলেন, অনেকগুলো অভিযোগ করে গেলেন। আসলে আমরা সাধারণ জনগণ, যারা এই দেশের জনগণ, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। তারা প্রত্যেকেই ভয়ে আছে যে আমরা 71 সাল থেকে দেখে আসছি, যেই গদিতে আসছে কিছুদিন থাকার পরে, আসার আগে ভালো ভালো কথা বলে আসে, যাওয়ার পরে দেখা যায় বিগড়ে যায়। এখন কার জন্য বিগড়ে যায় জানি না, তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এখনো সাধারণ জনগণ এই ভয়ে ভীত যে বর্তমান যে সরকার আছে, কি বলে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে হয়তো দেশ কিছু গতি পাবে, দিশা পাবে, মানুষজনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগরুক হয়েছে যে না, আমরা সঠিক পথে যাচ্ছি। আবার নির্বাচিত সরকার আসার পরে তারা কোন দিকে নিয়ে যায়, এই ভয়ে ভীত সন্ত্রস্ত। আপনারাই বিচার করুন। আমার তো মনে বলে যে আমরা যদি সবাই মিলে একভাবে এক লক্ষ্যে যদি আগাতে পারি, সাধারণ জনগণ এবং যারা ভবিষ্যৎ সরকার হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারবো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।